আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মালিহা হুসাইন এবং আমি মাহবুবা জানি ডানা। নাটোরে বাসে যাত্রীদের সর্বস্ব লুটে নেয়ার পর সশস্ত্র ডাকাত দলের অস্ত্রের মুখে নারী যাত্রীর শ্লীলতাহানির ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি। এর জন্য পুলিশের স্থান পরিবর্তন, সোর্সিং ভেঙে পড়া ও নির্লিপ্ততা দায়ী বলে মনে করেন অপরাধ বিজ্ঞানী ABM নাজমুস সাকিব। প্রতিকার পেতে সার্ভেলেন্স বাড়ানোর তাগিদ তার। পুলিশ বলছে অপরাধ নিয়ন্ত্রণে সাধ্য মতো চেষ্টা করছেন তারা। বিস্তারিত এয়ারবাদলের রিপোর্টে। ২০ ফেব্রুয়ারি রাতে নাটোরগামী চলন্ত বাসে ৩ ঘন্টার ডাকাতিতে যাত্রীদের সর্বস্ব লুটে নেয় একদল ডাকাত। তাদের হাত থেকে রক্ষা পাননি নারী যাত্রীরা। চলন্ত বাসে সম্ভ্রম কেড়ে নেয় ২ নারী যাত্রীর। তাদের আত্মচিৎকারে মন গলেনি পাষণ্ড ডাকাতদের। ৫ আগস্টের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই যেমন মিরপুরে একসাথে ৬ স্থানে ভয়াবহ চুরি। চাপাতি গ্রুপ এলোপাতারি কুপিয়ে ছিনিয়ে নিচ্ছে সবকিছু। ঘটছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনির ঘটনাও। অপারেশন ডেভিল হান্টকেও যেন তোয়াক্কা করছে না অপরাধীরা। এমন পরিস্থিতিতে উদ্বেগ, আতঙ্কে সাধারণ মানুষ। বাস্তব চিত্র মারাত্মক উদ্বেগের হলেও পুলিশ বলছে অপরাধ দমনে আন্তরিকতার ঘাটতি নেই তাদের। যারা এর পিছনে দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকা মহানগর এলাকায় যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, বেশিরভাগ ঘটনাই কিন্তু আমরা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপকের মতে পুলিশে ব্যাপক রদবদল আর নতুন স্থানে যোগদান করায় অপরাধীদের চিহ্নিত করা সহজ হচ্ছে না তাদের কাছে। পুলিশের যে একটা মোরাল, যে একটা অথরিটি ছিল, সেই অথরিটিটা কিন্তু তারা হারিয়ে ফেলেছে। যার কারণে তারা মোরাল জায়গা থেকে যেহেতু অথরিটিটা পাচ্ছে না, তারা এক ধরনের নির্লিপ্ত আচরণ করছে। তাদের বিভিন্ন সোর্স রয়েছে, সেই সোর্সের থেকে তারা ইনফরমেশন নিয়ে কাজগুলো করে থাকে, তারা পরিচালনা করে। কিন্তু নতুন যে পুলিশ অফিসাররা ঢাকায় এসছেন, হটস্পটগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে সম্যক ধারণা হ্যাঁ কাগজে কলমে নথিতে আছে, কিন্তু সেগুলোকে অ্যাড্রেস করার মতো প্রপার যে সক্ষমতা, সেই জায়গাতে পুলিশ এখনো তাদের সক্ষমতা তৈরি হয়নি। অপরাধ দমনে কঠোর শাস্তি নিশ্চিত করা না গেলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে না। পুলিশ সদস্যদেরকে যদি সার্ভিলেন্স বাড়ানো যায়, ভিজিবিলিটি বাড়ানো যায়, এবং সেই ভিজিবিলিটিটা যদি আমরা যেটাকে ক্রিমিনোলজিতে বলি যে ক্রাইম প্রিভেনশন থ্রু এনভায়রনমেন্টাল ডিজাইন, মানে আপনি ক্রাইম কমিটিংটাকে কঠিন করে ফেলা, যাতে করে একজন ক্রিমিনাল, প্রসপেক্টিভ ক্রিমিনাল ক্রাইম করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়। কিশোর গ্যাং বা অপরাধী সম্পর্কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার পাশাপাশি জনসচেতনতা এবং অপরাধ দমনে জনসম্পৃক্ততা জরুরি বলেও জানান এই অপরাধ বিজ্ঞানী। AR বাদল, RTV, ঢাকা। রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন না করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর জুলাই ও আগস্ট ছাত্র জনতার আন্দোলনের চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরবকে আরও সমুন্নত রাখার পরামর্শ দেন তিনি। সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 40তম BCS পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। এছাড়া বাংলাদেশ সকল নাগরিকের, কোনো দল, গোষ্ঠী কিংবা সম্প্রদায়ের নয়। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রের সকল নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো কায়েমি স্বার্থ যেন আপনাকে তাদের জলদাসে রূপান্তরিত করতে না পারে, সেই জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গভেদে এদেশে সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকেই সমান, এই সত্যটি সর্বদা ধারণ করবেন, লালন করবেন এবং চর্চা করবেন। অন্তর্বর্তী সরকার কিছু ক্ষেত্রে তাদের লক্ষ্য থেকে দূরে সরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
সরকারের উপদেষ্টাদের কিছু বিবৃতি জনমনে বিভ্রান্তি ছড়ানোর সঙ্গে দেশে অস্থিরতা তৈরি করছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় ঢাকা বারের জাতীয়তাবাদী ফোরামের সদস্যরা। এতে দেয়া বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চারিদিকে তাকাই তাহলে আমরা একটি অস্থিরতা হয়তো লক্ষ্য করতে পারি। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ক্ষেত্র বিশেষে, এবং বিভিন্ন স্টেটমেন্ট থেকে, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে বিভিন্ন রকম কনফিউশনের তৈরি হচ্ছে, বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে, মানুষ বিভিন্নভাবে কনফিউজড হচ্ছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে যখন কনফিউশন থাকবে, অস্থিরতা তখন দেখা দিবে। রাজনৈতিক দলগুলোর ৩১ দফা প্রস্তাবনায় দেশের বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন রয়েছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ পুনর্গঠনে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। দেশে যত দ্রুত সম্ভব একটি স্থিতি অবস্থা আনা সম্ভব, তত দ্রুত দেশকে ধ্বংসের কিনারা থেকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা সম্ভব, সরিয়ে নিয়ে আসা সম্ভব। একমাত্র নির্বাচিত সংসদই সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে পারে বলেও মত তার। নির্বাচন হলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে সে কথাটি এইভাবে না বলে আমরা চিন্তা করতে পারি, নির্বাচন হলে যেহেতু একটি স্থিতি অবস্থা আসবে এবং ধীরে ধীরে রিফর্ম কাজগুলো শুরু হবে, সমস্যাগুলোর প্রকটতা, তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে, এবং নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় এটি দায়িত্বপ্রাপ্ত হবেন বিভিন্ন মানুষ। যখন দায়িত্বপ্রাপ্ত হবেন, স্বাভাবিকভাবেই তারা বসবেন, তারা আলোচনা করবেন, তারা কাজ করবেন। একদিনে কোনো কিছুই হবে না, বাট হওয়া পসিবিলিটি শুরু হবে, হওয়ার সম্ভাবনা শুরু হবে। বর্তমান সরকারের সংস্কার প্রস্তাবের সঙ্গে বিএনপির ৩১ দফার তেমন কোনো পার্থক্য নেই বলেও দাবি করেন তারেক রহমান। পাবেল আপনাদের সামনে উপস্থাপন করেছেন। জাহিদ রহমান, RTV, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের দণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের শুনানি ২ মার্চ ধার্য করা হয়েছে। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চে এই আদেশ দেন। এর আগে দুদকের পক্ষ থেকে বলা হয় তারা পৃথক একটি আবেদন করেছেন, একসাথেই শুনানি করা হোক। পরে আপিল বিভাগ সকল আবেদন একসাথে চূড়ান্ত শুনানির জন্য নির্দেশনা দেন। ২০১৮ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। একই সাজা হয়েছে মামলার অপর ৩ আসামিরও। সুষ্ঠু নির্বাচনের জন্য স্বচ্ছ ভোটার তালিকা প্রয়োজন। এ বছরের জুন মাসের মধ্যে তা তৈরি করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। কক্সবাজারে ভোটার সহ ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় সিইসি আরও বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী এবছর ডিসেম্বর বা ২০২৬ সালের জুনে নির্বাচন হতে পারে। সেভাবেই নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করছে। ভোটার লিস্ট আফটার দ্য হাউস টু হাউস ভিজিট, এই যে প্রসেসটা কালেক্ট করলাম, এটা আমাদের টার্গেট ডেট হচ্ছে পুরো কমপ্লিট করতে, প্রসেসটা কমপ্লিট করতে আমরা জুন মাস নাগাদ শেষ করতে পারবো, এরকম প্ল্যান আমরা নিয়েছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার ১৬ ডিসেম্বরের গত ১৬ ডিসেম্বরের ভাষণে একটা ইলেকশন ডেট সম্পর্কে একটা ধারণা দিয়েছে।
এদিকে ডিসেম্বর টাইমলাইন ধরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ডিসেম্বরে ভোট হলে আগস্টে তফসিল হওয়ার সম্ভাবনা আছে, একথা বললেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আনোয়ারুল ইসলাম আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যমত কমিশন কি ধরনের সুপারিশ করে সেটার উপর ভোটের অনেক কিছু নির্ভর করছে। নির্বাচন কমিশন কারো সুবিধা অসুবিধা বিবেচনায় নেবে না, কারো নির্দেশনা নয়। কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলেও স্পষ্ট জানান তিনি। যদি সরকার যদি প্রস্তুত থাকে যে কোনো চাপ ইনফ্লুয়েন্স ডিসেম্বরে নির্বাচন করার জন্য যে যৌক্তিক সময়টা আগে রাখতে হবে, সেই সময়েই আমরা এই শিডিউলটা ডিক্লেয়ার করব ইনশাল্লাহ। ডিসেম্বর যদি আমরা টার্গেট করি তাহলে অক্টোবরের আগেই আমাদের প্রায় জুলাই আগস্টের দিকে আমাদের তো ফুল প্রিপারেশন থাকতে হবে। রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে ঐকমত্য কমিশন যদি এই বিষয়ে ঐকমত্য হন, তাহলে এই ক্ষেত্রেও আমাদের কাজ করার প্রয়োজন রয়েছে। রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানান তিনি। এছাড়া জুলাই আগস্টে রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলির ঘটনায় আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে আছে। নির্ধারিত তারিখের আগেই তদন্ত রিপোর্ট দেয়া হবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির ঘটনায় গ্রেপ্তারকৃত এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এএসআই চঞ্চল চন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ, 19 জুলাই আন্দোলনের সময় ঢাকার রামপুরায় নির্মাণাধীন ভবনের উপরে উঠে আমিন হোসেন নামে এক ছাত্রকে লক্ষ্য করে গুলি করেন। তবে এই ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান আমির। এছাড়া পুলিশের এডিসি এম মইনুল ইসলাম এবং হাইকোর্টের সামনে আন্দোলনকারীদের মুখ চেপে ধরা বরখাস্ত পরিদর্শক আশাদ হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে 3 জনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 22 এপ্রিল দিন ধার্য করে চিফ প্রসিকিউটর বলেন, আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে আছে। নির্ধারিত তারিখের আগেই তদন্ত রিপোর্ট দেয়া হবে। আদালত 2 মাসের সময় মঞ্জুর করে 22 এপ্রিল পর্যন্ত সময় বর্ধিত করেছেন তদন্ত দেওয়ার জন্য, কিন্তু আমরা আশা করছি তার অনেক আগেই তদন্ত রিপোর্ট আমরা দাখিল করতে সক্ষম হব। রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনা প্রথম দিকে পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। এর আগে গেল 26 জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের একটি দল চঞ্চল চন্দ্রকে গ্রেপ্তার করে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদন শুনানি 25 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সকালে এটিএম আজহারের রিভিউ শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় অ্যাডভোকেট তাজুল ইসলাম আপিল বিভাগকে বলেন, এই রিভিউ শুনানিটি বৃহস্পতিবার 9 নম্বর আইটেমে ছিল, কিন্তু সেদিন শুনানি হয়নি। এটি নিয়ে দেশের সমস্যা তৈরি হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেন, এটি একটি পলিটিক্যাল সেন্সিটিভ মামলা, তাই দ্রুত নিষ্পত্তি করা হোক। পরে আপিল বিভাগ মঙ্গলবার শুনানির দিন ধার্য করে। শেখ হাসিনার শাসনামলে 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দেয়। গত 18 ফেব্রুয়ারিতে ছাত্রদল ও যুবদলের হামলার পরবর্তী সময়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নিরাপদ মনে করে না করায় 6 দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান নিয়েছে কুয়েট শিক্ষার্থীরা। পরে এ 6 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। রোববার বিকেল 4টায় এক কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এই কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের হাতে নিরাপত্তা দিতে পারে না এমন ভিসি মানি না, নতুন ভিসি নিয়োগ চাই, এমন নানা প্ল্যাকার্ড দেখা যায়। এবং পরে এক
আমরা বাধ্য হয়ে আমরা আজকে ঢাকা অভিমুখে এসেছি, কারণ আমরা মনে করি ক্যাম্পাসে আমরা নিরাপদ না। আজকে প্রধান উপদেষ্টা তার সাথে আমাদের দেখা করার কথা ছিল এবং আমাদের 5 সদস্যের প্রতিনিধি দল আমরা যমুনাতে গিয়েছিলাম। একান্ত সচিব প্রধান উপদেষ্টা তিনি আমাদের স্মারকলিপিটি গ্রহণ করেছেন। আমরা আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আজকে আমরা তাদের কাছে পরিবেশন করেছি। 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা দিয়ে পরিপত্র জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়, সরকার প্রতি বছর 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে। এ তারিখকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে সরকারি ছুটি ব্যতীত পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ গত 11 অক্টোবর পরিপত্রের গ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত নিয়েছে। এতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্যখাত সংস্কারে 5 দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। দুপুর 12টা থেকে ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের আহ্বানে তারা এই কর্মসূচি শুরু করে। ম্যাথস ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে এবং 5 দফা দাবিতে ময়মনসিংহেও বিক্ষোভ করেছে বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। এ সময় আন্দোলনরতরা জানান, 5 দফা দাবি অনুযায়ী এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ ডাক্তার শব্দ ব্যবহার করতে পারবে না। এই রিট 72 ঘন্টার মধ্যে প্রত্যাহার করা না হলে কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা। অন্যদিকে এই কর্মবিরতির কারণে চরম ভোগান্তিতে পড়েছে হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা রোগী এবং চিকিৎসকরা। ম্যাথস বা ডিএমএফ যারা আছে তারা যে বেআইনি ভাবে নিজেদের নামের সামনে ডাক্তার পদবি ব্যবহার করছে, সেটা বন্ধের জন্য আমরা আছি। এটা আমাদের মূল যে আমাদের বাংলাদেশের যে সাধারণ জনগণ তারা প্রতারিত হচ্ছে। আমাদের কোর্সটা আন্তর্জাতিকভাবে মানসম্মত না, তো আমরা চাচ্ছি আমাদের কারিকুলামটা আরেকটু রিনিউ করা হোক, যাতে এটা আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতি পায়। তাহলে আমাদেরও রোগীদের জন্য অনেক ভালো হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন জানি এই দাবি বাস্তবায়নের জন্য কোনো তৎপরতা দেখাচ্ছে না। এই জন্য আমরা আজকে পুরো বাংলাদেশের সাথে একই সাথে একত্রতা ঘোষণা করে আমরা আজকে দুপুর 12টা থেকে ইন্টার্ন চিকিৎসক সমাজ কমপ্লিট শাটডাউনে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। তারা জানান, তাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন। সরকারকে দ্রুত তাদের দাবি মেনে নেয়ার সরকার আহ্বান জানান। একই স্থানে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষকরা। বর্তমানের আইন শৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ আমলের চেয়েও খারাপ বলে অভিযোগ শিক্ষার্থীদের। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার আহ্বানও তাদের। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানায় তিতুমির, ইডেন ও ব্র্যাক সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাহিন আরাফাতের রিপোর্ট। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর মাঠে পুলিশের নির্লিপ্ততার সূচকে ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণ ঘটেছে প্রায়ই। সম্প্রতি চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানিও ঘটেছে। এমন পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত 72 ঘন্টায় 17টি সহ শুধু জানুয়ারি মাসেই 2 শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে জানিয়ে এসব ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানায় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে আমরা এই বিষয়টা নিয়ে নিশ্চিত হতে পারি না যে আমরা বাসায় পৌঁছতে পারবো কিনা। রাজশাহীগামী একটি বাসে দেখলাম আমরা নারী নিপীড়নের ঘটনা ঘটলো। আমরা দেখলাম মাদ্রাসায়, স্কুলে, কলেজে, ক্যাম্পাসে আমাদের কোথাও নারীরা সেফ না। তাহলে আমরা বলতে চাই, এই যে নতুন ব্যবস্থা, নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি, সত্যি কি আমরা নারীদের জন্য নতুন বন্দোবস্ত গড়ে তুলতে পেরেছি কিনা? 17টির বেশি ধর্ষণের ঘটনা উঠে এসেছে। রাষ্ট্র সেই সকল ধর্ষকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। নারী
অরাজক পরিস্থিতির জন্য পুলিশ ও প্রশাসনের নির্বিকার ভূমিকাকে দায়ী করে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানায় কেউ। তারা অবহেলা করে, দেশের চাঁদাবাজি চলে, দেশের দর্শন আগের মতো চলে, তাহলে এই ছাত্র জনতা এই স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে দাঁড়াবে। এত গুলি ছড়িয়ে কোনো লাভ নেই। আমরা বলতে চাই স্পষ্ট ভাষায়, দর্শকের শাস্তি আপনারা স্পষ্ট জায়গায়, মুক্ত জায়গায় দিন, যেখানে সাধারণ জনতা দেখে শিক্ষা নিতে পারে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর সংস্কার এবং 4খ সংশোধন করে শাস্তি হিসেবে একমাত্র মৃত্যুদণ্ড নির্ধারণ করতে আগামী 24 ঘন্টার মধ্যে মেনে নেওয়া না হয় তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ইনশাআল্লাহ নেমে যাব। নতুন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহ্বান শিক্ষার্থীদের। মাহিন আরাফাত, RTV, ঢাকা। সম্প্রতি ধর্ষণের ঘটনায় দায়ীদের দ্রুততম সময়ে গ্রেফতার করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আহ্বান জানালো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে চলমান বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় রাহা সহ সবাইকে গ্রেফতারের দাবি জানান তিনি। নিজেরা হামলা করে অন্যদের উপর দায় চাপানোর ছাত্রলীগের পদাঙ্ক ছাত্রদল অনুসরণ করছে বলে অভিযোগ করেন জাহিদুল ইসলাম। হামলাকারীদের বিপক্ষে প্রশাসনিক ও সাংগঠনিক পদক্ষেপ নেবার দাবিও জানান ছাত্র শিবির সভাপতি। 3 মাসের অন্তঃসত্ত্বা নারীসহ 3টি ধর্ষণের ঘটনা ঘটে। আমরা দর্শকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান করছি, অথবা নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া অথবা পদত্যাগেরও আহ্বান করছি। দীর্ঘ প্রায় 18 বছর পর 21 আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলা থেকে মুক্তি পাওয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুকে টাঙ্গাইলে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর প্রথম তিনি জনসমাবেশে বক্তব্য রাখেন। টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে এই গণসংবর্ধনার আয়োজন করেছে জেলা বিএনপি। এ সময় পিন্টু বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপির অনেক নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছিল। অনেক নেতাকর্মীকে নির্যাতন, গুম ও খুন করা হয়েছে। এসব ঘটনায় ফ্যাসিস্ট হাসিনার বিচার ও অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংসদ সদস্য ছিলাম, আমাকে যে নির্যাতন করেছে আপনাদের সামনে বর্ণনা করতে গেলে আপনারা কিভাবে সেটা গ্রহণ করবেন জানি না। আমি আমার সেই নির্যাতনের কাহিনী বলতে চাই না। আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় এয়ার পাওয়ার যথাযথ ব্যবহারে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে। রবিবার রাজধানীতে BIISS মিলনায়তনে গোলটেবিল আলোচনায় একথা জানান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এয়ার পাওয়ার জাতীয় নিরাপত্তা নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন করছে বলেও জানান তিনি। আলোচনায় রাষ্ট্রদূত, শিক্ষক, শিক্ষার্থী, সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ মতামত ও পরামর্শ প্রদান করেন। এ সময় সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান, BIISS এর মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস সহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক একটি দলে সিনিয়র জুনিয়র ট্যাগে খেলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার। দলে যাদের নেওয়া হয়েছে তারাই বাংলাদেশ নারী দলের ভবিষ্যৎ কাণ্ডারি বলেও মনে করেন তিনি। অপরদিকে দলের নতুন অধিনায়ক ফিদা খন্দকার বলেন, দুবাই সফরে বাদ পড়াদের মিস করার কোনো কারণ নেই। যারা দলে আছে প্রত্যেকেই যোগ্যতা রাখে ভালো করার। আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের আন্তর্জাতিক সিরিজ খেলতে দুবাই যাওয়ার আগে বাফুফেতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। আগামী 26 ফেব্রুয়ারি শারজাতে হবে একমাত্র ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। 2 মার্চের ম্যাচটি হবে নন ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। এই দলটার উপর আমার ভরসা আছে। তারাই বাংলাদেশের নারী ফুটবলের সম্ভাবনা ও ভবিষ্যৎ। আরব আমিরাতের বিপক্ষে এই দলটার দারুণ কিছু করার সুযোগ আছে। আমি তাদের নিয়ে আশাবাদী।
And my door has always been open. আরটিভির আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। 8 দলের অংশগ্রহণে আগামী 24 ফেব্রুয়ারি থেকে রাজধানীর ইন্দিরা রোড ক্রিকেট মাঠে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। রিপোর্টার্স রয়্যাল রামপেজ, টিম স্পার্কেল, মাস্টার মার্কেটার্স, টিম ব্রডকাস্ট, প্রোগ্রাম গ্র্যাডিয়েটর ও ডেভিল কিলার নামে 6টি বিভাগ অংশগ্রহণ করবে। এছাড়াও নারীদের 2টি দল হ্যাভেন স্টার ও টিম নাইটেঙ্গেল নামে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। 2 গ্রুপে ভাগ হয়ে সেরা 4টি দল খেলবে সেমিফাইনাল। সেখান থেকে আগামী 27 ফেব্রুয়ারি সেরা 2 দলের মধ্যে হবে ফাইনাল খেলা। জার্সি উন্মোচন অনুষ্ঠানে আরটিভির প্রতিটি বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। 4 দিনব্যাপী এই ক্রিকেট উৎসবের সবগুলো ম্যাচ ফ্লাড লাইটের আলোতে অনুষ্ঠিত হবে। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।